সংসদের উচ্চ কক্ষ নিয়ে পর্যালোচনা চলছে, জানালেন আলী রিয়াজ। 31 জুলাইয়ের মধ্যে সনদ প্রস্তুতে কাজ করছে কমিশন। মানবতা বিরোধী অপরাধের 39 আসামিকে আনা হয়েছে ট্রাইব্যুনালে। তদন্ত শেষ না হওয়ায় সময় আবেদন করবে প্রসিকিউশন। কারফিউ শিথিলের পর ফের ভোর 6টা থেকে 144 ধারা জারি। গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিতেই জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত। খানাখন্দে ভরা গুলশানের লেক পাড়ের সড়ক, বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। এলাকাবাসী সহ দূতাবাসের কর্মকর্তারা ভোগান্তিতে। ট্রাম্প প্রশাসনের শুল্কে বাংলাদেশের তৈরি পোশাক খাত অনিশ্চয়তায়। কূটনৈতিক আলোচনা জোরদারের তাগিদ ব্যবসায়ীদের। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 116 ফিলিস্তিনি। হামাসের কাছে জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ। এবং এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। দ্বিতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে হারালো 104 রানে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন, জানালেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের 15তম দিনের আলোচনার সূচনা বক্তব্যে এই কথা বলেন তিনি। জানান 2-3 দিনের মধ্যে সনদের বিষয়ে সিদ্ধান্ত জানাবে ঐক্যমত্য কমিশন। উচ্চকক্ষ নিয়ে পর্যালোচনার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে একমত হওয়ার আশা জানান অধ্যাপক আলী রিয়াজ। সেখানেই 12 প্রস্তাব করতে যাচ্ছে কমিশন। সংস্কার কমিশনগুলোর দেয়া সুপারিশের ভিত্তিতে গেল মার্চে শুরু হওয়া এই আলোচনার প্রথম ধাপে বেশ কিছু বিষয় ঐক্যমত্য হয়েছে। দ্বিতীয় ধাপে চলছে মৌলিক বিষয়গুলোর উপর আলোচনা। আমরা একমত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, সেটা আমরা বলেছি, আমরা একমত হয়েছি। যে সমস্ত উপাদান আপনাদের প্রস্তাবগুলোতে আছে, সেই প্রস্তাবগুলোর ভিত্তিতেই আমরা এই নতুন সংশোধিত সমন্বিত প্রস্তাবটা হাজির করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে 31 জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় কথা বলছে বিভিন্ন দলের নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বাকি যেগুলো বললেন, আমি ওখানে কিছুটা ফ্লেক্সিবল হতে রাজি আছি। বাছাই কমিটি যদি ধরুন এখানে তারা যদি একটা মতামত, তারা যদি একমত হতে পারেন, উপদেষ্টা মণ্ডলী আমরা বলেছি 11 জন, 15 জনের প্রস্তাব করবেন। নিম্ন কক্ষে একটা শুনানি হবে, শুনানি থেকে তারপরে সেখান থেকে 11 জন এবং সেখান থেকে প্রধান উপদেষ্টা সহ 7 জন আমরা বলেছি যে তারা এই শুনানির মধ্য দিয়ে তারা ঠিক হবেন, উপর থেকে যাদের নামের জায়গাটা আসবে। একমত হতে পারলে ভালো, না হলে আমরা বলেছি যে নিম্ন কক্ষে বা উচ্চ কক্ষ যদি গঠন করতে পারি, তাদের গোপন ব্যালটে, তারপরে যেটা বললেন র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে, সেখানে এটা ঠিক করা। আমি যেখানে নমনীয় হতে রাজি আছি সেটা হলো যে এই নামগুলো আসার পরে আমরা বাছাই কমিটি যদি সংসদের সকল প্রতিনিধিত্বকারী দলের সমন্বয়ে গঠিত হয়, তাদের গোপন ব্যালটে, যেটা আপনাদের প্রস্তাবে এখানে আছে, অর্থাৎ একেবারে পার্লামেন্ট বা উচ্চকক্ষের সবার গোপন ব্যালটে না যেয়ে তাদের গোপন ব্যালটে যদি এটা হয়, এইটুকু আমি বিবেচনা করতে নমনীয় হতে মনে করি। এটা হয়তো যৌক্তিক হতে পারে, সময় নানা বিবেচনা হতে বা কাজ করে। আমি সেদিক থেকে সেজন্য মনে করি যে এগুলো আপনারা বিবেচনা করবেন। আমাদের যে বন্ধুরা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের দেশের সবাই এখানে উপস্থিত আছেন, যেখানে এটাকে আরো মতামত নেওয়া, আরেকটু ডেমোক্রেটিক হওয়া, ইনক্লুসিভ হওয়া, অন্যদেরকে যুক্ত করার সুযোগ আছে। এই সুযোগটা অতি অবশ্যই এক্সপ্লোর করা দরকার। যেটা আমরা জানি নির্দিষ্ট সময়, যে সময়টা আছে, আমাদের অভিজ্ঞতা আছে, এই সময়ের ভিতরে আমরা কাজটার দক্ষতা বাড়াতে পারলে খুব ভালোভাবে কাজটাকে গুটিয়ে এনে কাজটা করা সম্ভব। শেষ যে কথাটা বলি, বাকি যেটা বলেছেন সেটা আমি আপনার সঙ্গে একমত হব। 90 দিনের ব্যাপারে যেটা আলোচনা হয়েছে, পরবর্তীকালে আরো 30 দিন আমরা এক্সটেন্ড করবো কিনা, দুর্বিপাক বা অন্যান্য কোনো বিষয়, আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করে বড় কোনো সংকটটা হবে না।
দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় কথা বলছিলেন বিভিন্ন দলের নেতারা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের 7 মামলায় একযোগে 39 জন আসামিকে আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আনিসুল হক সহ 14 জন, কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে সাবেক এটিএমসির পরিচালক জিয়াউল আহসান সহ 14 জন, কাশিমপুরে কারাগার থেকে দীপুমণি সহ 15 জন এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে হাজির করা হয়। এছাড়াও সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক সহ আসামিদের মধ্যে আছেন সাবেক 9 মন্ত্রী, এমপি, বদি ও পুলিশ কর্মকর্তা। মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেট সহ মোট 7 মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে গ্রেফতার করা হয় সাবেক এই মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের। তবে প্রসিকিউশন বলছে তদন্ত শেষ না হওয়ায় সব মামলাতেই সময় আবেদন করা হবে। গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য জাতীয় নাগরিক পার্টির এনসিপির পক্ষ থেকে সেল গঠন করা হচ্ছে বলে জানিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বেলা 11টার দিকে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় হোটেল সৈকতের 2য় তলায় চট্টগ্রামে শহীদ পরিবারের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় শহীদ পরিবারের সদস্যরা জুলাই আন্দোলনের মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। সার্জিস আলম, ডাক্তার তাসনিম জারা সহ এনসিপির কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দর্শক, কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি স্বপ্ন দেখেছি, আমার পরিবারের স্বপ্ন দেখেছি, আমার ভবিষ্যতের সেই ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে গেছে এবং কেড়ে নিয়ে গেছে একটা নিদারুণ, ভয়াবহ, মর্মান্তিক, পাশবিক ভাবে। তাকে গুলি করে মেরেছে, পড়ে গেছে, এরপর একটা ভ্যানের মধ্যে উঠিয়েছে। বেঁচে আছে না মরে গেছে সেটাও না দেখে আরো 6-7টা লাশের সঙ্গে তাকে পুড়িয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন, একটা স্বাধীন দেশের নাগরিক আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন দেশের জন্য। সেই দেশের পুলিশ প্রশাসন, যারা আমার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করে, যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে, তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে। কি নির্মম, নৃশংস, অমানবিক। এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে পরিবারগুলো, ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে, সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। আর যারা আহত হয়ে আছে, যারা চোখ হারিয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না। তাই আজকে আমি গতকালও প্রস্তাব করেছি, আজকেও প্রস্তাব করেছি, নির্বাচন হবে, নির্বাচনে কে দায়িত্ব পাবে সেটা পরের কথা। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমি আজকেই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে বলবো যে আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড রেজ করব। সে ফান্ডে আমরা এই সমস্ত পরিবারগুলোকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই যে আমরা বিএনপির পরিবার, তাদের মাধ্যমে কিন্তু তিনি এই কাজটি করছেন। বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না। এই যে গাছ লাগানো, এটা শুধু একটা গাছ লাগানো নয়,
এটা একটা পৃথিবীকে বাঁচানোর একটা কাজের অংশ। এইটা একটা আপনার ভবিষ্যৎ নির্মাণের একটা কাজ। সুতরাং এটাকে সবাই মিলে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। অত্যন্ত আনন্দিত হয়েছি যে সারা দেশে আপনারা এই কর্মসূচি নিয়েছেন এবং গাছটা লাগিয়েই চলে গেলে চলবে না, দায়িত্ব দিতে হবে আমাদের এই এলাকার দলের কর্মীদেরকে, তারা প্রতিদিন এসে দেখবে যে গাছটা ঠিক আছে কিনা। এটা কিন্তু খুব জরুরি। তা নাহলে গাছ হচ্ছে আপনার মানুষের মতো, শিশুর মতো, তাকে পরিচর্যা না করলে সে কিন্তু মরে যায়। এই জন্যই সেটা আমাদের করতে হবে। দ্বিতীয়ত, এখানে আমার ভাই শহীদের পিতা তিনি আক্ষেপ প্রকাশ করেছেন যে আমরা আশা করেছিলাম যে এই অভ্যুত্থানের পরে অতি দ্রুত একটা রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবে, রাজনৈতিক কাঠামো তৈরি হবে, আমরা একটা নতুন বাংলাদেশে প্রবেশ করতে পারবো। বিষয়টা হচ্ছে যে রাজনীতিটা তো সহজ পথ নয়। ইটস নট বেড অফ রোজেস। গোলাপের পাপড়ি ছড়ানো থাকে না, এখানে অনেক সমস্যা থাকবে, সেটাই রাজনীতি। এতে হতাশ হওয়ার কিছু নেই। আমরা বিশ্বাস করি আপনার ভিন্ন মত থাকবে, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। দর্শক, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাঙামাটিতে এনসিপির কর্মসূচি ঘিরে গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি। দলীয় নেতা কর্মীরা কয়েকদিন ধরে তাদের কর্মসূচিকে ঘিরে প্রচার চালিয়েছে। কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, এনসিপির আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। আপনারা জানেন আজ জুলাই পদযাত্রার 20তম দিন এবং জুলাই পদযাত্রার 20তম দিনে রাঙামাটি জেলার পদযাত্রা এবং পথসভা করার কথা রয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দর। চট্টগ্রামের ঠিক স্টেশন রোড থেকে আমরা রওনা দিয়ে বর্তমানে আমরা হালদা সেতু পার করেছি এবং আর কিছুক্ষণের মধ্যেই রাঙামাটিতে পৌঁছে যাব। যেই এনসিপির গাড়িবহর, সেই গাড়িবহরের সাথেই আমরা রয়েছি। আপনারা জানেন যে আজ সকালে চট্টগ্রামে শহীদ পরিবারের সাথে কথা বলেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী নাজিম। তো আমরা নাজিমের কাছ থেকে একটু জানতে চাই যে শহীদ পরিবারের সাথে নাহিদ ইসলামের কি কথোপকথন হয়েছিল। আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের যে দল নাগরিক পার্টির যে 20তম দিনের যাত্রা, সেই যাত্রার আগে সকালে চট্টগ্রাম নগরী হোটেল সৈকত দ্বিতীয় তলায় চট্টগ্রামে যারা আন্দোলনের সময় শহীদ হয়েছিল সেই শহীদ পরিবারের সাথে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদেরকে বিভিন্ন বিষয়ে আশ্বস্ত করেছেন এবং তিনি বলছেন গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের জন্য একটি আলাদা সেল গঠন করা হবে। পাশাপাশি নাহিদ ইসলাম এবং সাদ্দিস আলম, ডাক্তার তাসিম, যারা এদেরকে কাছে পেয়ে মূলত শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন, শহীদ শান্তের মা, তারা দাবি করছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই আন্দোলনের সময় যারা মামলার আসামি এখনও তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, তারা জীবনের নিরাপত্তা চেয়েছেন নাহিদ ইসলামের কাছে। পাশাপাশি শহীদ শান্তর মা যেটি বলছেন তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয় এবং যারা শহীদ হয়েছেন আন্দোলনের সময় তাদেরকে কোনো দলে বিভক্ত না করে শুধু শহীদদের চোখেই দেখা হয়, সেই কথা জানিয়েছেন শান্তর মা। পাশাপাশি নাহিদও কিন্তু তাদেরকে আশ্বস্ত করছেন তাদের সবসময় পাশে থাকার জন্য এবং সরকার উচ্চ পর্যায় থেকে যেন তাদেরকে সুযোগ সুবিধা ব্যবস্থা করে দেওয়া যায়, পাশাপাশি তাদের নিরাপত্তা ব্যবস্থায় কাজ করার কথা বলেছেন নাহিদ। এর পরপরই তারা কিন্তু কথা বলে হোটেল সৈকত থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা এখন আবার চলে যাব আমাদের সহকর্মী মোহনার কাছে।
ধন্যবাদ নাজিম। আপনারা শুনছিলেন জনাব নাজিম সেখানে উপস্থিত থেকে নাহিদ ইসলামের সাথে শহীদ পরিবারের কথোপকথন বর্ণনা করছিল। তো এরপরেই যখন শহীদ পরিবারের সাথে কথোপকথন হয়, এরপরেই হোটেল ত্যাগ করে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। সেই সাথে গাড়ি বহরে আমরা দেখেছি কড়া নিরাপত্তায় তারা চট্টগ্রাম শহর ছাড়ে এবং তাদের গাড়ি বহরের সামনে এবং পেছনে এবং চারিদিকেই দেখা গিয়েছে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর কড়া নিরাপত্তা করা টহল, তাদেরকে টহল দিয়ে তারা নিয়ে যাচ্ছে। এবং আপনি জানেন যে আসলে গতকালকে যখন কক্সবাজার থেকে চকরিয়ায় নাহিদ ইসলাম সহ সার্জিস নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ সহ যারা ছিলেন তাদের উপর হামলা হয়, এরপর থেকে কিন্তু তাদের গাড়ি বহরে আমরা কড়া নিরাপত্তা বৃদ্ধি দেখতে পেয়েছি। তো এই ছিল এখন পর্যন্ত এনসিপির জুলাই পদযাত্রা নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। হুবলি। মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোহনা। গোপালগঞ্জে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই কারফিউ শিথিলের পর আবারও রোববার ভোর ৬টা থেকে জারি করা হয়েছে ১৪৪ ধারা। জননিরাপত্তা নিশ্চিত করতেই জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। যদিও সকাল থেকে ঘর থেকে মানুষ, তবে এখনও বিরাজ করছে আতঙ্কের ছায়া। সহকর্মী জাবিরুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। শনিবার রাত ৮টা থেকে গোপালগঞ্জে জারি করা হয় পূর্ণ কারফিউ। টানা ১০ ঘন্টা পর রোববার ভোর ৬টায় সেই কারফিউ শিথিল হলেও জনজীবনে স্বাভাবিকতা ফিরে আসেনি পুরোপুরি। কারফিউ শিথিলের পরপরই জেলা প্রশাসন থেকে নতুন করে জারি করা হয় ১৪৪ ধারা, যা কার্যকর থাকবে রাত ৮টা পর্যন্ত। তবে এই সময়ের মধ্যে সব ধরনের মিছিল, সভা কিংবা জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি দপ্তর ও জরুরি সেবার সংশ্লিষ্টরা ১৪৪ ধারার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আল্লাহর ইচ্ছায় কোনো সমস্যা নাই। প্রত্যেকটা মানুষের ভিতরে তো টেনশন কাজ করতে পারে যে সে একটা পরীক্ষার্থী, সে সুস্থভাবে পরীক্ষা দিতে পারবে কিনা। সকালে ঘর থেকে বেরোতে দেখা গেছে শ্রমজীবী মানুষদের। খুলতে শুরু করেছে দোকানপাট, তবে স্বস্তির পাশাপাশি রয়েছে আটকের আতঙ্ক। ১৬ জুলাই এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনার জেরে ৪টি মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসন। পরিস্থিতি আগের চেয়ে অনেকটা পরিবর্তন, তবে মানুষের ভিতরে একটাই আতঙ্ক সৃষ্টি যে পুলিশের যে দাওয়ানি বা গ্রেপ্তার আতঙ্কে আছে মানুষ। গত ৩ দিন গাড়ি ঘোড়া চালাতে পারে না, যাও আজকে রাস্তায় বার হয়েছি, কম বেশি আল্লাহর ইচ্ছায় কিছু পাবানি। আজকে আইসি, আজও সেই অবস্থা, ভাড়াও তো নাই, আমরা গরিব মানুষ চলতেছি না। তবে এই বিষয়ে মুখ খুলছেন না জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কোনো কর্মকর্তা। গোপালগঞ্জ পরিস্থিতি আপাতত শান্ত হলেও মানুষের মধ্যে রয়ে গেছে উদ্বেগ ও অনিশ্চয়তা। প্রশাসন বলছে ১৪৪ ধারার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই তাদের মূল লক্ষ্য। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবিরুল ইসলাম। জাবিরুল, গোপালগঞ্জের এখনকার পরিস্থিতি কি দেখছেন, কি বলছেন স্থানীয়রা, জানাবেন। বুবলি, আপনি জানেন যে এনসিপির পদযাত্রাকে ঘিরে গোপালগঞ্জে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল, এই পরিস্থিতিতে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়। সেটি আজকে সকাল থেকেই শিথিল হয়ে যায়। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করে। সেটি আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ১৪৪ ধারা এটি বলবৎ থাকবে। সার্বিক পরিস্থিতি যদি একটু বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্য রয়েছেন, এপিবিএন এর সদস্য, পুলিশের সদস্য, সেনা সদস্য, নৌবাহিনীর সদস্য, যারা বিজিবির সদস্য যারা রয়েছেন, তারা তাদের সাজোয়া যান এবং যে সকল টহল গাড়ি রয়েছেন সেগুলো নিয়ে শহরের বিভিন্ন পয়েন্ট গুলোতে টহল দিচ্ছেন। এছাড়া যদি একটু বলি যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে এপিবিএন এর সদস্য এবং পুলিশের সদস্যরা তারা অবস্থান করছেন এবং সাধারণ কাউকে সন্দেহ হলে তাদের কাছে জিজ্ঞাসা বা সার্বিক পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের সাথে কথা বলছেন। এছাড়া যদি একটু সাধারণ মানুষের কথা যদি একটু বলি আমি, সেটি হচ্ছে যে সাধারণ মানুষ যেটি বলছেন যে আসলে এই উদ্ভূত পরিস্থিতিতে ৪টি মামলার কারণে ৩,০০০-এর অধিক আসামি হয়েছে। এ কারণেই আর কি তাদের মধ্যে একটি ভীতি কাজ করছে যে আসলে এ ঘটনায় সাধারণ মানুষ গ্রেপ্তার হবে কিনা বা তাদেরকে এসে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা ব্যতীত নিরীহ মানুষরাও কি গ্রেপ্তার হবে কিনা, এই আশঙ্কাটাই তারা ভুগছেন। তবে এনসিপির যে পদযাত্রার ঘটনা, এর পর ওই দিনকের পর থেকে এখন পর্যন্ত গোপালগঞ্জে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। বুবলি। জাবিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জাবিরুল।
খানাখন্দে ভরা রাজধানীর অভিজাত এলাকা গুলশানের লেকপার সড়ক। সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসী সহ বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারাও। অবশ্য এর মধ্যে উন্নয়নের গল্প শোনালো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। এই চিত্র দেখে কে বলবে এটি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকা গুলশান? লেক সংলগ্ন এই সড়কটির পুরোটাই এখন খানাখন্দে ভরা। এই সড়কটি কয়েকটি গুরুত্বপূর্ণ দূতাবাস, অফিস এবং গুলশানের যাতায়াতের অন্যতম পথ। সড়কের এই দৃশ্য যেন কোনো অভিজাত এলাকার নয়, বরং বহন করছে কর্তৃপক্ষের অবহেলার বাস্তব চিত্র। খানাখন্দ, কাদা আর জমে থাকা পানির কারণে রিকশা থেকে শুরু করে অ্যাম্বুলেন্স পর্যন্ত চলতে হিমশিম খায় এই সড়কটিতে। মনে হয় যে রিক্সা পড়ে যাবে, এত ঝাঁকি আসি। অনেকদিন যাবত এই রাস্তায় এই অবস্থা। যা অবস্থা রাস্তার মধ্যে চলার কোনো যোগ্যতা নেই। অনেক ভিআইপি যায়, অনেক মনে করেন ব্যবসা প্রতিষ্ঠান এখানে সামনে, মানে এই রাস্তা দিয়ে মনে করেন গরিব মানুষ যারা স্কুলে বাচ্চা নিয়ে যায়, যারা এদের অনেক কষ্ট। স্থানীয়রা জানান, গেল কয়েক বছর এই সড়কে কোনো সংস্কার কাজ হয়নি। বর্ষা এলেই এই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জলাবদ্ধতার কারণে বিপাকে পড়তে হয় তাদের। এই লেক সাইড দিয়ে এই রাস্তাটা ছিল আশীর্বাদ। গত ৩-৪ বছর ধরে রাস্তাটা এখন অভিশাপে পরিণত হয়েছে। গুলশানের মতো এরকম গুরুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে এই রাস্তাটার দিকে কারো কোনো নজর নাই, সবাই যার দিকে ব্যস্ত আছে। এখানে একটু বৃষ্টি হলেই পানি বেঁধে যায়, রিক্সার উপর দিয়ে পানি উঠে যায়। এই পোলাপান স্কুলের ছাত্র নিয়ে যাবার লাগলে রিক্সা উল্টে পড়ে যায়। এরকম অবস্থা হয় মাঝে মধ্যেই। দিনের মধ্যে 3-4টা 10-20টা রিক্সা উল্টে যায়। বৃষ্টি নামলে এই অবস্থা হয়, আর এমনি তো ভাঙ্গা আছেই। বাসিন্দাদের অভিযোগ, কর্তৃপক্ষের নজরে থাকলেও বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি এতদিন। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে ভিন্ন কথা। দীর্ঘদিন ধরে এই সড়কের উন্নয়নের কাজ না হলেও এবার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন তারা। আমরা শুরু করবো, শুরু 1 বছর তো লাগেই, বাট আমরা আগামী মাস থেকে কাজ শুরু করবো। আগে একটা টেন্ডার হয়েছিল, এটাকে আবার নতুন করে সাজিয়ে আমরা এটাকে কাজ করছি। কিছু জায়গায় রিপেয়ার করা লাগবে, সুতরাং এটাকে আমরা একটু চড়া করে দিয়ে গাড়ি যেন পাস করতে পারি, সেটাকে মাথায় রেখে আমরা এবারে এই উন্নয়ন প্রকল্পটি সাজিয়েছি। গুলশানের লোকজন আশা করতে পারে যে আমরা এইটা এবার সলভ করতে পারবো। অভিজাত এলাকার বাসিন্দাদের এই দুর্ভোগ যেন বুঝিয়ে দেয় রাজধানীর অলিগলির চিত্র কতটা করুণ হতে পারে। উন্নয়ন প্রকল্পের গল্প নয়, বাস্তবায়ন চায় রাজধানীবাসী। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্কে বাংলাদেশের তৈরি পোশাক খাত গভীর অনিশ্চয়তায়। ব্যবসায়ীদের দাবি, 1 আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া অতিরিক্ত 35% শুল্কের কারণে অনেক রপ্তানি অর্ডার এরই মধ্যে স্থগিত হচ্ছে। তাই সংকট নিরসনে কূটনৈতিক আলোচনা জোরদার করার কথা জানান তারা। আর মুক্ত বাণিজ্য চুক্তি এবং মার্কিন বাজারে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের মুখে দেশের তৈরি পোশাক শিল্প এখন গভীর অনিশ্চয়তার মধ্যে। বাংলাদেশের রপ্তানি পণ্যে ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত 35% শুল্ক আরোপের পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। এই শুল্ক 1 আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে। এমন অবস্থায় সরকার দ্রুত কূটনৈতিক সমাধানের দিকে এগোচ্ছে এবং আলোচনায় বেসরকারি খাতকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। অতিরিক্ত শুল্ক আরোপের ফলে পোশাক রপ্তানির অনেক অর্ডার স্থগিত হচ্ছে জানিয়ে পেট্রোয়েট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন বলেন, দ্রুত সমাধানে না আসলে ব্যাপক লোকসানের মুখে পড়বে গার্মেন্টস শিল্প। এই ট্যারিফ যদি না কমায়, তাহলে যে সমস্ত গার্মেন্টস গুলো আমরা ইউএস বায়ারের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, তারা একটা বিরাট ডিজাস্টারের মধ্যে পড়ে যাবো আর কি। আমি তো ইউএস এর কাজ করি। আমি এই যে আগামী অগাস্টে যে আমার 1 মিলিয়ন পিসের যে অর্ডার ছিল সুইমিং শর্টস, ওটা তারা হোল্ড করে রাখছে। আর বিশ্ববাজারে পোশাক শিল্পকে টিকিয়ে রাখতে শুল্কহার আরো কমানোর দাবি জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। বলেন, শুল্কহার কমাতে প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ করা উচিত। বাণিজ্য উপদেষ্টা নিজেই এখন এটার মধ্যে ইনভলভ হয়েছেন। আমরা মনে করি প্রধান উপদেষ্টার এটাতে ইনভলভ হওয়া উচিত, তাহলে একটা ভালো বা আমাদের এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া সম্ভব। অর্থনীতিবিদ মাজেদুল হকের মতে, ওয়াশিংটনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান পাওয়া সম্ভব। যদি আমরা মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, তাহলে এই সমস্যা নিরসন করা সম্ভব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে পোশাকের যে বাজারটা রয়েছে বাংলাদেশের, সেটা বিদ্যমান থাকবে। এবং আরও আমার পরামর্শ হলো যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও যে
বিদ্যমান ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও আমাদের আলোচনা বসা উচিত। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে দেশীয় বিনিয়োগ বাড়ানোর কথাও বলেন তিনি। গার্মেন্টস শিল্প যখন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত, তখন শুল্কের এই আঘাত যেন গলায় ফাঁসির দড়ি। তবে কূটনৈতিক বিচক্ষণতার মাধ্যমে আলোচনার টেবিলই হতে পারে এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে গোপনীয়তা নিশ্চিতে কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার খাতা অন্য কাউকে দিয়ে মূল্যায়ন করালে সংশ্লিষ্ট পরীক্ষকের 2 বছরের জেল বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। শনিবার শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর SM কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়। এতে বলা হয়, পরীক্ষার উত্তরপত্র হলো একটি গোপনীয় দলিল এবং এটি পরীক্ষকদের কাছে পবিত্র আমানত হিসেবে বিবেচিত। কোনোভাবেই পরীক্ষক ব্যতীত অন্য কেউ উত্তরপত্রে বৃত্ত ভরাট বা মূল্যায়ন করতে পারবে না। এমনটা করলে সেটি হবে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত 1980 সালের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। মনিরুজ্জামান মনির শিক্ষা অধিদপ্তরের সামান্য হিসাব রক্ষক কাম ক্লার্ক তিনি, কিন্তু বদলি করাতে পারেন শিক্ষকদের, এমনকি বড় বড় কর্মকর্তাদেরও। তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না কেউ, বললেই পেতে হয় শাস্তি। অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সজল বিশ্বাস। শিক্ষা অধিদপ্তরে অনিয়ম দুর্নীতির সিন্ডিকেটের হোতা মনিরুজ্জামান মনির হিসাবরক্ষক কাম ক্লার্ক পদের কর্মচারী হলেও তাকে মেনে চলেন পরিচালক পর্যায়ের কর্মকর্তারাও। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেমন প্রভাব ছিল এই কর্মচারীর, এখনও তেমনই রয়ে গেছে। বদলি করানো ছাড়াও ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করে থাকেন তিনি। চাকরির ভয়ে তার বিরুদ্ধে কথা বলার সাহস করে না কেউ। আগের কর্মস্থল বগুড়া সোনাতলা উপজেলায় শিক্ষা অফিসের হিসাবরক্ষক হিসেবে একই রকম দাপট ছিল তার। আমার উপর হাত বড় না কোনো হাত বড় না, বদলি করছিল ভাই পানিশমেন্ট ঠাকুর গা আমাকে কি গান আপনাকে আমার বদলি হয়েছে ওদেরই এক সহকর্মী প্রণয় বড়ুয়া, মানে ওনার বিরুদ্ধে কথা বললে তাকে বদলি করে। ওরা তো একটা আছে, ওরা তো একটা সংঘবদ্ধ চক্র ছিল। দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে মনিরের দুর্নীতির আদ্যপ্রান্ত। বগুড়ায় থাকতে মনির 13 মাস অফিসেই আসেননি। তদবির বাণিজ্যে পড়ে থাকতেন ঢাকায়। একদিনে এসে অফিসে হাজিরা খাতায় করে দিতেন সব দিনের সই। অফিসে আসেনি, ডাইরেক্টর স্যার বলে দিয়েছিল যে মাধ্যমিক স্যার আমাকে বলছিল। আমাদের অফিসে কোনো সময় তাকে আমি দেখিনি, আমি ফোনে তার জানতে পারছি যে তিনি সোনাতলায় কর্মরত ছিলেন। 3.5 মাস ছিলেন, 4.5 মাস ছিল। এর মধ্যে সে কন্টিনিউ অ্যাবসেন্টে ছিল। তদন্ত সাপেক্ষে মনিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন বগুড়ার জেলা কর্মকর্তা। আদেশে সে বদলে আসছিল, সেখানে সে থাকে, তারপর সে বদলে হয়ে আবার চলে আসবে। দেশের কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষ বিধিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। শিক্ষা বিভাগের ক্ষেত্রে কোনো অনিয়ম দুর্নীতির সাথে যুক্ত থাকে, অন্যায় করে পার পাওয়া যাবে না। যারা বিভিন্ন অন্যায় কাজের সাথে যুক্ত তারা যথাযথ বিধিমূলক শাস্তির আওতায় আসছে। বগুড়া থেকে মনিরকে 2023 সালে বাগেরহাটে বদলি করা হয়। এরপর তিনি চলে আসেন ঢাকায়, যোগ দিয়েছেন ঢাকা কলেজে হিসাবরক্ষক কাম ক্লার্ক হিসেবে। একাধিকবার না, আপনারা যতবার স্টুডেন্ট নিতে আসে ততবারই আমি না করছি। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।